জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে তা নিয়েই আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি মুন্নাফ রশিদ। মঙ্গলবার কোনো অবস্থান কর্মসূচির কথা জানায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে অনলাইন ও অফলাইনে গণসংযোগ করার কথা জানিয়েছে কোটা বিরোধীরা। আর মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা করা হবে বুধবারের কর্মসূচি। এর আগে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা এক দাবি আদায়ে বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনেও অবরোধ করা হয় শাহবাগ, নিউ মার্কেট, বাংলা মোটর সহ বেশ কিছু এলাকার প্রধান সড়ক। তাতে বন্ধ হয়ে যায় এসব এলাকার যান চলাচল। কোটা সংস্কারের দাবিতে সোমবার 3:30 থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন হল আর বিভাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এদিন মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাস ঘুরে থামে শাহবাগে এসে। একাংশ অবস্থান নেয় বাংলা মোটর ও ফার্মগেটে। কোটা বৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে 65 সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে কোটা ও পেনশন ইস্যুতে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করলেন 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী। দুপুরে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান আইনি বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না তারা। আর তথ্য প্রতিমন্ত্রী বললেন আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে। আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। বিএনপি কোটা আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ছাত্রদের। অ্যাপিল করলাম, এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত, সে কথা তো বলেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে তা যৌক্তিক। এই আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এই আন্দোলনে বিএনপির বিপক্ষে যে ইন্ধনের অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ, সেটা একদমই হচ্ছে না। অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন, আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না। এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। এদিকে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন উল্লেখ করে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। আরও বলেন, কোটার পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই আপিল করে শুনানি করা হবে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের বিচারাধীন বিষয় শেষ না করে কোটার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসার কোনো সুযোগ নেই। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়া মাত্র আপিল শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের কারণে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এজন্য অফিস শেষে
ঘরমুখো মানুষের অনেকেই মেট্রো রেলে খুঁজছেন সমাধান। অন্য অনেক দিনের তুলনায় সোমবার মেট্রো রেলে ভিড় ছিল অনেক বেশি। মেট্রোর টিকিট কাউন্টারে সামনে দীর্ঘ হয় যাত্রীদের লাইন। কোনো গাড়ি চলাচল করতেছে না, সম্পূর্ণ গাড়ি বন্ধ, এবং বাধ্য হয়ে আমরা মেট্রো রেলে আসলাম। আমাদের গাড়ি আসতেছিল, তারপর গাড়িরা এখন মেট্রো দিয়ে যাতায়াত করতেছে। সড়কের যানজটের কারণে এখন তো বাসে যাওয়া যাবে না, কারণ যেখানে আন্দোলন চলতেছে, তাই এখন মেট্রো রেলই আমাদের একমাত্র ভরসা। মেট্রো রেলে তাড়াতাড়ি যাব বলে এখানে আসলাম। এখন দেখা যাচ্ছে এখানে দীর্ঘ লাইন। 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, এখনো সামনে টিকিট পেতে হয়তো আরো আধা ঘন্টা লাগবে। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীন সরকারের একজন ভাইস মিনিস্টার, বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। এই সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমার অনেকগুলি কোম্পানির সাথে কথা হচ্ছে। চীনে অনেকগুলি কোম্পানি কিন্তু অনেক ইচ্ছা প্রকাশ করেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। অনেক কোম্পানি যারা এখন বিনিয়োগ করে ফেলেছেন, তারা তাদের বিনিয়োগটাকে আরও বাড়াইতে চায়। পিজিসিবিতে প্রায় $1.2 বিলিয়ন কাজ চলতেছে। এসপিএম প্রজেক্ট, এটা চায়নার G2G প্রজেক্ট, এটা ডিক্লারেশন হবে, কারণ এটা ফিনিশ হয়ে গেছে। আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোরও ডিক্লারেশন হবে। সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি যোগসূত্র ইতিমধ্যেই স্থাপিত হয়েছে, সেটি আরও স্ট্রেংথেন হবে। এবং যখন যোগসূত্র আরও স্ট্রেংথেন হয়, তখন স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। আমাদের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে, তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে। আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই। যেহেতু চায়নাটা উঠছে গন্ডং প্রভিন্স, যেটাকে গঞ্জু বলে, এই সারা চায়না বিজনেস করে, ওইখানে আমরা সমস্ত বাংলাদেশি বেশি আছি। যদি ওইখানে যদি একটা বাংলাদেশ কনসাল জেনারেল অফিস খোলে, আমাদের সমস্ত বাংলাদেশি এবং চাইনিজদের জন্য আমাদের অনেক উপকার হবে। বাংলাদেশের দ্রুত ব্যবসার সাথে খুব ভালো কানেকশন থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট বাংলাদেশে ট্রান্সফার হচ্ছে আরএমবি হিসাবে। সেক্ষেত্রে হয়তো আমাদের মোটামুটি একটা সলভেন্সি চলে আসবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান, এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই প্রবাসী ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন দেশে ইনভেস্ট করতে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আবারও ভর্তি করা হয়েছে। ভোর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করানো হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গত 2 জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভারকেয়ার হাসপাতালে তার হার্টে পেসমেকার বসানো হয়। অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে ইউনুস সহ 7 জনের আবেদনটি করা হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেন ঢাকার আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এই আদেশ দেন। সেই সাথে শুনানির শুরুর জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। কেবল আইন দিয়েই সব সমস্যার সমাধান হয় না, দুর্নীতিরও হয় না।
এজন্য দরকার সচেতনতা, সামাজিক আন্দোলন। দুর্নীতিবাজদের একঘরে করা না গেলে কখনোই দুর্নীতির ক্ষত একেবারেই মুছে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য শীর্ষক বঙ্গবন্ধু চেয়ার বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অবৈধ অর্থে ভোগবিলাস এখন ফ্যাশন। কেউ জানতে চাচ্ছে না এ অর্থের উৎস কী। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি বন্ধ হবে। অবৈধ অর্থে ভোগবিলাস এখন সাম্প্রতিক ফ্যাশন। কেউ জানতে চাচ্ছে না এ অর্থের উৎস কি। দুর্নীতিবাজ পিতাকে, দুর্নীতিবাজ স্বামী বা স্ত্রীকে, দুর্নীতিবাজ সহকর্মীকে একঘরে করা না গেলে, বয়কট করা না হলে কখনোই দুর্নীতির গভীর ক্ষত সেরে উঠবে না। কেবল আইন দিয়ে সব সমস্যার সমাধান হয় না, দুর্নীতিরও হয় না। এর জন্য দরকার সচেতনতা, সামাজিক আন্দোলন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সোমবার বিকেলে সিডাপ মিলনায়তনে বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রেক্ষাপটে সমন্বিত পল্লী উন্নয়ন ও মৎস্য খাতের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে পল্লী উন্নয়ন ও মৎস্য খাতে যে ক্ষতি হচ্ছে তার সমাধানে সমন্বিত উদ্যোগের কথা বলেন মন্ত্রী। বলেন, মৎস্য খাত রক্ষায় ইতোমধ্যে সরকার বিশেষ নজর দিয়েছেন। এছাড়া উন্নয়ন সহযোগীদের এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান মন্ত্রী। সিডাপ এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। Bangladesh is the country or downstream of Himalaya coast, and we are the in bank of the Bay of Bengal. So we have a both side threat and opportunity. So Bay of Bengal would be the big opportunity of us for resourcing many things else, including the fish, aquaculture, and সোমবার রাতে রাজধানীর মতিঝিল এলাকায় মধুমিতা সিনেমা হলের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। সোমবার রাত 10:30টার কিছু পরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে আগুন বৈদ্যুতিক খুঁটিতে সীমাবদ্ধ ছিল। এতে বিদ্যুতের লাইন সহ ডিশ ও ইন্টারনেটের লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে আশপাশের এলাকা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 5.68 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,564 পয়েন্টে। ডিএসইতে 888,57,71,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 908,77,86,000 টাকা। এদিন ডিএসইতে মোট 394টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 164টি কোম্পানির, দর কমেছে 197 কোম্পানির। আর 33টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। চলতি জুলাইয়ের প্রথম 6 দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে 37 কোটি ডলার, প্রতি ডলার 118 টাকা হিসাবে, যার পরিমাণ দাঁড়ায় 4,366 কোটি টাকা। এ সময় প্রতিদিন গড়ে এসেছে 6 কোটি 16 লাখ ডলার বা
27 কোটি 66 লাখ টাকা। এদিকে সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরের শেষ মাস জুনে রেকর্ড $254 কোটি রেমিট্যান্স এসেছিল, যা ছিল গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতি ডলার 118 টাকা ধরে যার পরিমাণ ছিল প্রায় 29,995 কোটি টাকা। আলোচ্য 2023-24 অর্থ বছরের পুরো সময়ে দেশে রেমিটেন্স এসেছে প্রায় $24 বিলিয়ন। এর আগে সবশেষ 2020-21 অর্থ বছরের জুলাই মাসে প্রবাসী আয় $2.5 বিলিয়ন অতিক্রম করেছিল। ওই মাসটিতে এসেছিল $259 কোটি 82 লাখ রেমিটেন্স। পচনশীল খাদ্যপণ্য নিলাম ডাকে আগ্রহ কমেছে বিডারদের। নিলাম শেষের পরে বিক্রয় আদেশ অনুমোদন জটিলতায় উৎসাহ হারাচ্ছেন বিডাররা। আমদানি করা 5 কন্টেনার আপেল ও কমলা বিক্রির জন্য উন্মুক্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টম হাউস। নিলামে তোলা প্রায় 141 টন ওজনের আপেল ও কমলার শুল্কায়ন মূল্য বা সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় $210 কোটি টাকা। এর মধ্যে মিশর থেকে আমদানি করা প্রায় 42 লাখ টাকা মূল্যের 23.5 টন কমলার নিলামে সর্বোচ্চ দর ওঠে 15,65,000 টাকা, আর 85 লাখ টাকা মূল্যের 47 টন আপেলের দর উঠেছে 27,60,000 টাকা। বিডাররা বলছেন, দেরিতে নিলাম হওয়ায় বেশিরভাগ কমলা পচে গেছে। যথাসময়ে নিলাম হলে ভালো দাম পাওয়া যেত, সরকার বেশি রাজস্ব পেত, তারাও লাভবান হতেন। মালটা ধরেন আপনার 30% অলরেডি নষ্টর দিকে আছে, তো এটা যত দিন যাবে তত এটা পচনশীল পণ্য পচতে থাকবে, তো আমি ক্ষতির সম্মুখীন হব। তো আমার চাওয়া এটা যে কাস্টম কর্তৃপক্ষ দ্রুত আমাকে এটা অনুমোদনটা দেয়। এটা শুধুমাত্র নিয়ম রক্ষার একটা নিলাম, আর অন্যান্য বিষয়গুলা আপেল বা এই খেজুর যেগুলা সেগুলা তো চলছে, তবে এগুলো যদি আরও একটু আগে করা হতো তাহলে হয়তো সবাই একটু ভালো বেনিফিশিয়ারি হতো। নিলামের যখন আমরা নোটিশ দিই তখন নিলাম আমাদের একটা 2 বা 3 দিন একটা সময় দেওয়া লাগে যে তারা পণ্যগুলো ফিজিক্যালি এক্সামিন করবে। তো যারা নিলামে অংশগ্রহণ করবে তারা আবার এটা ফিজিক্যালি পণ্যটা দেখে আসে। তো এটা একটা প্রসিডিউর মেনটেন করে এই জায়গায় আসা হয়। দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার তা নেই উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মো ওবায়দুল মোক্তাদির বলেছেন, বনাঞ্চলে বাড়িঘর করার অনুমতি দিচ্ছে রাজুক, এমন অভিযোগের কিছু সত্যতাও আছে। পূর্বাঞ্চলে মেকানিক্যাল স্ট্র্যাক ইয়ার্ডে মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহে যোগ দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যতটুকু বনাঞ্চল থাকার কথা তা নেই। পৃথিবীর সব দেশেই শতবর্ষী গাছ রক্ষায় পরিকল্পনা নেওয়া হয়। এ সময় তিনি পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষক এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের সমালোচনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে রাজুক এলাকায় 38 প্রজাতির 2 লাখ গাছ লাগানোর পরিকল্পনা করেছে সংস্থাটি। এছাড়াও সারা বছর 5 লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বাড়ি করার জন্য যে আপনারা শর্তাবলী দেবেন, সেই শর্তাবলীর সাথে ছোট্ট একটি শর্ত যোগ করে দিবেন যে ওনার বাড়ির যে অবশিষ্ট জায়গাসমূহ আছে সেখানে আপনার যাতে অন্তপক্ষে ফুলের বাগান হলেও যেন তৈরি করে, তাহলেও বনায়নের একটা অংশ রক্ষা করা যায়। দেশের মধ্য ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 লাখের বেশি মানুষ। কুড়িগ্রামে তিস্তাসহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা, একের পর এক তলিয়ে যাচ্ছে ফসলি জমি। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় 52টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত। 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি বাড়ায় প্লাবিত হয়ে পানিবন্দী জেলার প্রায় 50,000 বাসিন্দা। গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে। এখনও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সমস্যা আছে, খাওয়া দাওয়া কষ্ট, গরু ছাগল বাইকেরা পাই না, চলাফেরা করে পাই না, হাট বাজার করে পাই না, খাওয়া দাওয়া খুব অসুবিধা। পানি এক গলা পানি হয়েছে, ঘরের উপরে গাছ পড়ছে, থাকা খাওয়া খুব কষ্ট, স্কুলের আশ্রয় নিছি।
এদিকে ঝিনাইদহে গড়াই নদের অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। ভাঙনের কবল থেকে বাঁচতে বসত ভিটা সরিয়ে নেওয়া হলেও রেহাই মিলছে না। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। ভাঙনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার সারটিয়া, ধলোহারা ও হাকিমপুর ইউনিয়ন। জেলায় মাত্র 5 কিলোমিটার অংশে বেড়িবাঁধ রয়েছে, তবে তাও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রয়েছে ঝুঁকিতে। এছাড়া নদের প্রায় 20 কিলোমিটার অংশের বাসিন্দারাও ঝুঁকিতে দিন পার করছেন। ভাঙন থেকে রক্ষায় স্থানীয়রা দীর্ঘদিন ধরেই বাঁধ নির্মাণের দাবি জানালেও নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বগুড়ার ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার জেলা গোয়েন্দা শাখা ডিবি ও গাবতলী থানা পুলিশ গাবতলী ও শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণ, টাকা, একটি দেশীয় পাইপগান, চাপাতি, ছুরি, গ্রিল কাটার সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, দিনের বেলা বিভিন্ন পেশায় লিপ্ত থাকলেও রাতের বেলা তারা দুর্ধর্ষ ডাকাতে যান। বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে টাকা পয়সা লুট করেন। এ ঘটনা পুলিশের নজরে আসার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের এই চক্রের বিরুদ্ধে ডাকাতি, চুরি সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রশিক্ষিত জনবল প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় মেডিকেল এবং জেলা হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হবে। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহত রোগীদের দেখতে এসে একথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। সোমবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহত রোগীদের সাথে দেখা করেন তিনি। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল তৈরি করে পর্যায়ক্রমে সকল জেলা হাসপাতাল ও বিভাগীয় পর্যায়ে বার্ন ইউনিট করা হবে। উল্লেখ্য, গত রোববার বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী এলাকায় রথের চূড়ায় বৈদ্যুতিক তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন রথযাত্রী মারা যান। ওই ঘটনায় আহতদের মধ্যে 28 জন বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আলাদাভাবে বার্ন ইউনিট করার কথা, শুধু বার্ন ইউনিট না, আমাদের কার্ডিয়াক ইউনিট, নিউরোসায়েন্স ইউনিট, এটা সরকার অনুমোদন করেছেন। এই অনুমোদনের পরে আমরা পর্যায়ক্রমে আমরা শুরু করছি, বিশেষ করে বিভাগীয়গুলোতে, এরপরে পর্যায়ক্রমে জেলাগুলোতে করা হবে। আমাদের বিজ্ঞ ব্যক্তি তৈরি করে আমরা যখন দিতে পারবো জেলা পর্যায়ে, তখন আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো। এটা আমাদের নিয়মের মধ্যে আছে। গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকায় মাটি খুঁড়ে পাওয়া 16টি শক্তিশালী RJS গ্রেনেড নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। এই একই ধরনের গ্রেনেড 21শে আগস্টের গ্রেনেড হামলায় ব্যবহার করা হয়েছিল। সোমবার বিকেলে ডিএমপির CTTCর বোম ডিসপোজাল ইউনিটের সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, RJS গ্রেনেড খুবই শক্তিশালী, তবে গ্রেনেডগুলো কোন দেশের বা কারা বানিয়েছে সেটি জানা যায়নি। প্রত্যেকটি লাইভ গ্রেনেড এবং খুবই ঝুঁকিপূর্ণ ছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলায় একই ধরনের গ্রেনেড ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি। এর আগে সোমবার সকালে নগরীর দক্ষিণ ছায়াবিথি এলাকার প্রবাসী আবুল কাশেমের বাড়ি নির্মাণ করার জন্য মাটি খুঁড়লে গ্রেনেড সদৃশ্য বস্তুর দেখা মেলে। নরসিংদীর রায়পুরায় রেললাইনের ওপর থেকে ছিন্ন ভিন্ন 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ভোর 5:30 থেকে সকাল 8টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এটি ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল শুরু করে। এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে, এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আমরা এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া নিয়েছি, দেখছি যে লোকজন, তারপরে ওইটা দেখি যে 5টা লাশ পড়ে রয়েছে এখানে ট্রেনের লাইনের মাঝে। কেমনে পড়ছে এটা তো আমরা কেউ দেই না, গাড়ির কাটা ওই সম্ভবত উপরে তুই পড়ছে, সাইডের তো পড়তো তাহলে তো নিচে গেল বলে।
আপনারা এগুলো কি চিনেন? না, এগুলি আপাতত আমরা এই এলাকার ভিতরে না। পরিচয় শনাক্তর চেষ্টা করতেছি। আমরা রাতে সুরতাল করেছি, আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিব। আমরা সকল বিষয় মাথায় রেখে তদন্ত করতেছি। আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে 5 জন লোক মারা গেছে, এবং কিভাবে মারা গেছে, ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গেছে, নাকি লাইনে দাঁড়িয়ে ছিল, নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল, এই সবগুলা বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি র্যাবকে সর্বদা মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯ সিলেটের আয়োজনে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শেষে তিনি একথা বলেন। হারুনুর রশিদ বলেন, বাংলাদেশের যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় র্যাবের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে র্যাব প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযানের মাধ্যমে দেশে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল হয়েছে। দেশে এখন সুন্দর ও শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সোমবার সাংবাদিকদের সাথে চট্টগ্রাম পুলিশ লাইসেন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত কমিশনার। এ সময় চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজের সর্বাত্মক অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সহ সব ধরনের অপরাধ দমনে সিএমপি কার্যকর ভূমিকা রাখবে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা পুলিশের সর্বাত্মক সহযোগিতা পাবেন বলেও জানান তিনি। নতুন কমিশনার মেগাসিটি চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের কথাও জানান সাইফুল ইসলাম। আগামীতে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। যে কদিন থাকি, অন্তত বিধাতা কিছু মানুষের সেবা করার বা কিছু মানুষের জন্য কাজ করার জন্য তৌফিক আমাকে দেন। আমি ওই তেলের মাথায় তেল ঢালতে যাব না, কিন্তু ওই অসহায় মানুষটা মাথায় একটু তেল দিতে যায়, যে মানুষটা আসলে দরকার। হবিগঞ্জ পৌরসভার 2024-25 অর্থ বছরের জন্য 70,98,16,412 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পরিষদের মেয়র আতাউর রহমান সেলিম। বাজেটে নিজস্ব খাতে আয় দেখানো হয়েছে 19,55,66,412 টাকা এবং উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে 51,42,50,000 টাকা। এছাড়া এই অর্থ বছরে মোট ব্যয় দেখানো হয় 69,82,68,778 টাকা, যার মধ্যে নিজস্ব খাত থেকে ব্যয় হবে 18,40,18,778 টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় হবে 51,42,50,000 টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে 1,15,47,634 টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। সৈয়দপুরের বাজারে সব থেকে বেশি দাম বেড়েছে করলার। কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আকার ভেদে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, আলু বিক্রি হচ্ছে 56 টাকায় ও দেশি পেঁয়াজ গুনতে হচ্ছে 100 টাকা। এছাড়া স্বস্তি নেই খুলনা ও ঝালকাঠির মাছের বাজারে। কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজি ও মাছের দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মনে করেন প্রতি মালই মনে করেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা, কিছু কিছু মালে 20 টাকাও বেশি। সব কিছুর দাম হচ্ছে আপনার প্রায় 1.5 গুণ 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে সাধারণ মানুষের পক্ষে এটা আসলে কিনে খাওয়া বা জীবনযাপন করা আসলে খুবই কষ্টকর। দরও একটু মোটামুটি ভালোই আসছে আগের চেয়ে। পুকুরের মাছটা একটু কম, হ্যাঁ, দাম একটু মোটামুটি, দামে সীমিত, দাম তেমন একটা হাই না। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক।
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশ জুড়ে দেখা দিয়েছে রাজনৈতিক অচল অবস্থা। প্যারিস সহ বিভিন্ন শহরে বামপন্থী জোট এনএফপির ও কট্টর ডানপন্থী দল আরএনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল পদত্যাগ করার ঘোষণা দেন। তবে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে কয়েকদিনের জন্য স্বপদে বহাল থাকার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তাই তার পদত্যাগপত্র গ্রহণ করেননি তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হেনেছে ক্যাটাগরি 1 এর হারিকেন বেরিল। হেইডস্টোনে ভারী বৃষ্টিপাত আর ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। টেক্সাস উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে মৌসুমি ঝড়ে পরিণত হবে বেরিল। হিউস্টনের 2টি বিমানবন্দরে বাতিল করা হয়েছে 1000-এর বেশি ফ্লাইট। গুরুত্বপূর্ণ কয়েকটি জ্বালানি তেলের বন্দরে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। উপকূলীয় শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষ। সোমবার টেক্সাসের মাতাগর্দ শহরে হারিকেনটি আঘাত হানার পর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 কিলোমিটার। তাপপ্রবাহের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। এতে শুক্রবার থেকে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় 13,000 একরের বেশি জমি পুড়ে গেছে। সান্তা বারবারা কাউন্টির কিছু অংশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে 13 কোটির বেশি মানুষ। এর মধ্যে শুধু ক্যালিফোর্নিয়াতেই অত্যাধিক তাপ সতর্কতার অধীনে 3.5 কোটির বেশি মানুষ, যেখানে এই মুহূর্তে স্বাভাবিকের থেকে তাপমাত্রা 20 ডিগ্রি বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া শনিবার ক্যালিফোর্নিয়া নেভাদা সীমান্ত বরাবর ডেথ ভ্যালিতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 53 ডিগ্রি সেলসিয়াস, যা 17 বছরের রেকর্ড ভেঙেছে। একই দিন সান ফ্রান্সিসকোতে তাপমাত্রা ছিল 47 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ওয়াশিংটন রাজ্য, ওরেগন, ক্যালিফোর্নিয়া, উত্তর অ্যারিজোনা এবং কেন্দ্রীয় আইডাহোতে আগামী শুক্রবারের মধ্যে তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি বছরের জুনে চরম তাপমাত্রার কবলে ছিল সৌদি আরব থেকে গ্রিস পর্যন্ত বিশ্বের প্রায় প্রতিটি দেশ, যা অন্য যে কোনো জুন মাসের তুলনায় বেশি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ গবেষণা সংস্থা। এমনকি রেকর্ড তাপমাত্রা অব্যাহত থাকায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সাময়িকভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে উপর উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস তাদের মাসিক বুলেটিনে এই তথ্য দিয়েছে। মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং এল নিনোর প্রভাবে তাপমাত্রা রেকর্ড উচ্চতার দিকে এগুচ্ছে। এর ফলে উষ্ণতা বছর হিসেবে 2023 সালকেও ছাড়িয়ে যাবে 2024। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিমান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী নিয়ামির আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে এয়ার বেজ 101 থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহে মরু শহর আগাদেজের কাছে $10 কোটি একটি বিমান ড্রোন ঘাঁটি সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এয়ার বেজ 201 হিসেবে পরিচিত এই সেনা ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে আগস্টে। নাইজারের সেনা সরকার এপ্রিলে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রকে পশ্চিম আফ্রিকার দেশ থেকে প্রায় 1000 সেনা প্রত্যাহার করে নিতে। যুক্তরাষ্ট্রকে সময় দেয়া হয় চলতি বছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত। গেল বছর পশ্চিম আফ্রিকার দেশটি পুরোপুরি সেনা শাসনের অধীনে চলে যায়। জাপানে চরম তাপপ্রবাহে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে জারি করা হয়েছে হিট স্ট্রোক সতর্কতা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি মৌসুমে রোববার প্রথম জাপানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশের 250 এলাকায়
তাপমাত্রার পারদ ছিল 35 ডিগ্রির উপরে। সিজুওকা এলাকায় 1940 সালের পর এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জাপান টাইমস। এমন পরিস্থিতিতে জরুরি কারণ ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার, দিনে ও রাতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 1995 সালের পর থেকে 3 দশকে জাপানে হিটস্ট্রোকে মৃত্যু বেড়েছে 6 গুণ। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আমলে নিতে পারে ইসরায়েল। গেল রোববার এমন আভাস দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হামাসের সাথে চলমান সংঘাতে সাময়িক বিরতি নেয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এর আগেই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল আমলে নিতে পারে বলে রোববার আভাস দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হামাসের সাথে চলমান সংঘাতে সাময়িক বিরতি নেয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে লেবাননকে সতর্ক বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও হিজবুল্লাহকে কোনো রকম ছাড় দেয়া হবে না। এদিকে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যেতে চলতি সপ্তাহে কাতার ও মিশরে আবারও বৈঠক করবেন মধ্যস্থতাকারীরা। বৈঠকে যোগ দিতে কাতার যাচ্ছে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি দল। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৯,০০০ ছুঁই, আহত প্রায় ৮৮,০০০। মেরামতের সময় ডুবে গেছে ইরানের যুদ্ধজাহাজ শাহান্দ। গেল রোববার হরমুজ প্রণালীর কাছে জাহাজটি ডুবে যায়। এতে বেশ কয়েকজন নির্মাণ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRN-এর তথ্য বলছে, বন্দর আব্বাসের একটি ঘাটে জাহাজটি মেরামত করা হচ্ছিল। এ সময় জাহাজের ভেতর পানি ঢুকতে শুরু করলে এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ শাহান্দ। 2018 সালের ডিসেম্বরে জাহাজটি সাগরে নামানো হয়েছিল। 1300 টনের এই জাহাজটি ভূমি ও আকাশে মিসাইল ছুটতে সক্ষম। এর আগেও ইরানে যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। 2018 সালে সাগরে ডুবে যায় দামাভান্দ নামের আরেকটি যুদ্ধজাহাজ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।